This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এই মুহূর্তে সব থেকে বড় খবর 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার মতো এই মামলাতেও গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। 2016 সালে যে 26,000 নিয়োগ হয়েছিল তার মধ্যে যোগ্য অযোগ্য পার্থক্য করা সম্ভব হয়নি। বড় সড় দুর্নীতি হয়েছে 2016 প্যানেলে, যার ফলে কোনোভাবেই সেই প্যানেলকে মান্যতা দিচ্ছে না সুপ্রিম কোর্ট। অত্যন্ত সংবেদনশীল রায় এবং এই রায়টি মধ্যেই কার্যত ঝড় উঠতে চলেছে শিক্ষকদের মধ্যে, কারণ 26,000 চাকরি বাতিলি বহাল রাখলো সুপ্রিম কোর্ট। রায় ঘোষণা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়দান, যে রায়দানের দিকে তাকিয়েছিল শুধু 26,000 শিক্ষক শিক্ষিকায় নয়, তাকিয়েছিল গোটা শিক্ষক মহল, তাকিয়েছিল শিক্ষাবিদরা এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের পরিবার। তবে সেই সমস্ত বিষয়কে একেবারে গুরুত্ব দিয়েই 26,000 চাকরি বাতিল অর্থাৎ হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। সকলেই সুপ্রিম কোর্টের দিকে বিচারের আশায় ছিলেন, কিন্তু কেন এই রায়, অর্থাৎ এই রায়ের পেছনে ঠিক কি কি পয়েন্ট বা যুক্তি সুপ্রিম কোর্ট জানিয়েছে? তাহলে কি যোগ্য অযোগ্য যে চাল থেকে কাকড় বাছা সেটা কোনোভাবেই সম্ভব হলো না, তাই এই রায়? দেখো, অধিকাংশটা অবশ্যই দর্শকদের জানিয়েছো, তবে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেটা অবশ্যই এই মামলায় অর্থাৎ 2016 সালের যে এসএসসির যে প্যানেল, সেই সম্পূর্ণ প্যানেল অবৈধ এবং সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিল আজকে শীর্ষ আদালত, যেখানে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের যে ডিভিশন বেঞ্চের মামলার যে প্রথম যে পর্যবেক্ষণ ছিল, যে সময় তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যখন বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ পর্ব শুরু হয়, সেই সময় থেকে কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম থেকেই কিন্তু এই পর্যবেক্ষণ ছিল যে এই যে 26,000 যে চাকরি যা এসএসসির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে তথ্য দিয়েছে এবং বারবার ডাইভার্ট করার চেষ্টা করেছে, অর্থাৎ ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেছিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তার কারণ এই যে 26,000 যে নিয়োগ যা সম্পূর্ণ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বাতিল করা ঘোষণা করে দিয়েছিল, অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ স্পষ্টত জানিয়ে দিয়েছিল যে এই 26,000 যে চাকরি হয়েছে তা সম্পূর্ণ কিন্তু একেবারে বেআইনিভাবে এবং যোগ্যতার নিরিখে বিচার করে চাকরি পায়নি। অর্থাৎ এ রাজ্যের শাসক দলের গতি যদি ঝান্ডা ধরা যায়, তাহলে অবশ্যই সেই মানুষটা ক্লাস 8-এর হয়েও সে 12 ক্লাসের শিক্ষকতা করতে পারে, এমন নিদর্শন এই 26,000 চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি। তার কারণ এসএসসির পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল তাতে তারা বলেছিল যে এই যে ওএমআর সিট, যে ওএমআর সিটকে ঘিরে এত বিতর্ক, যে ওএমআর সিটকে নিয়ে এত প্রশ্ন উঠেছিল, সেই ওএমআর সিটেই কিন্তু আসল জালিয়াতি ছিল, যে ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে এমনটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এসএসসির কাছে কিন্তু তার সেই ওএমআর সিট পাওয়া যায়নি এবং শুধু তাই নয়, নির্দিষ্ট একটা কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছিল, যে কোম্পানির বরাতে তারাও কিন্তু আর মূল যে ওএমআর সিট সেটাও কিন্তু তারা সংগ্রহ করে রাখেনি। তাই স্বাভাবিকভাবেই একজন পরীক্ষার্থী তার যোগ্যতার নিরিখে তিনি চাকরি পাবেন, এটাই বাস্তব। কিন্তু এক্ষেত্রে এসএসসি 2016 সালের যে প্যানেল অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ চাকরি বাতিল হলো, তারা ঠিক কি বলছে? যাদের চাকরি বাতিল হয়ে গেল তারাই মুহূর্তে কান্নায় ভেসে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নাজিয়া। নাজিয়া, একটু আগে কথা হচ্ছিল তোমার সঙ্গে এবং এই চাকরিরত টিচারদের সঙ্গে কথা হচ্ছিল যারা আশায় বুক বেঁধেছিলেন, কি বলছেন এবার তারা? এই চাকরি কতটা নির্ভর ছিল আপনার? এই চাকরি কতটা একটু কি বলবেন? কতটা কিছু বলার ভাষা পাচ্ছি না, খুব মানসিকভাবে বিধ্বস্ত, এরকম আমরা আশা করিনি, তো বলতে চাইছি না। আমরা আশা রেখেছিলাম। এবার আমরা কথা বলবো আরো চাকরি প্রার্থী যারা আছেন তাদের সঙ্গে। একেবারে অথই জলে পড়ে গেলেন বলা যেতে পারে, চাকরি করতে করতে চাকরি হারা।
সুপ্রিম কোর্টের উপরে আমাদের যা বিশ্বাস আস্থা ছিল পুরোপুরি শেষ। মানুষ আর বিচার ব্যবস্থাকে বিশ্বাস করবে না। আর কোনো আস্থা থাকছে না, আর সর্বোচ্চ আদালতের প্রতি যে আস্থা ছিল সেটাও হারিয়ে পড়লো। টোটালি হারিয়ে ফেলেছি। আপনার পরিবার কতটা নির্ভর ছিল এই চাকরির উপরে? পুরোপুরি আমার পরিবারের সবাই আমার উপর নির্ভর। শুধু পরিবার বলতে মা বাবা ভাই বোন বউ ছেলে সবাই। আপনার নাম? আফতার আলী। আমরা আরো কথা বলবো, আরো এখানে অনেকেই আছেন যারা কিন্তু এখনো স্ক্রিনে দেখছেন। কি বলবেন, এই ধরনের রায় আশা করেছিলেন? না না, আশা করিনি। কি করব, আজকে সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে কি বলবেন? কিছু বলার নেই। কি বলবো বলুন, কি বলবো। আপনার অযোগ্যদের জন্যই কি আপনাদের এই যোগ্য হয়েও আজকে চাকরি হারা হতে হলো? একদম একদম। আর কি বলবো বলুন। আমরা তো পরীক্ষা দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, পড়াশুনো করেছি, পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, চাকরি পেয়েছি। এই তো হচ্ছে ব্যাপার। আমার একাডেমিকে 35 আছে। এবার আমরা তো আর যেতে যাইনি, আমরা পরীক্ষা দিয়েছি, পাস করেছি। তারপরে যদি এরকম চলে যায়, দুর্নীতি তো হয়েছে, এটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে সেই কথাই বলা হলো। তাহলে তাদের কিছু বলবেন না যাদের জন্য এই স্বজন পোষণ, এই টাকার বিনিময়ে এই দুর্নীতি, তাদেরকে কিছু বলবেন না আজকে চাকরি হারিয়ে? তাদের বিরুদ্ধে মুখ খুলবেন না এনারা? একেবারে প্রশ্ন করব যে হাইকোর্টেও বলেছিল দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্টেও আজকে বলেছে যে এই প্যানেলকে ঘিরে দুর্নীতি হয়েছে। তাহলে যারা দুর্নীতি করলো তাদের জন্য কি বলবেন? কি বলার আছে? আর কিছু বলার নেই। কি বলবো, কিছু বলার নেই। আপনি কি বলবেন দাদা? কিছু বলার নেই। এই অবস্থায় পুরো মেন্টালি বোঝা যাচ্ছে দেখে মনে হচ্ছে যে আরো কিছু টিচারদের সঙ্গে এই রায়দান যারা সদ্য চাকরি হারিয়েছেন জীবনের উপরে নির্ভর করছিল। এবং সেই আমি চেষ্টা করব, এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা অত্যন্ত খারাপ এবং তারা কথা বলতে অনেকে পারছেন না, তবুও চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার যে এই পরিস্থিতিতে তারা কি, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে তারা চাকরি করছেন কিন্তু আজকে হঠাৎই তারা চাকরি হারা হয়ে গেলেন। হাইকোর্টের রায় কিন্তু বহাল থাকলো সুপ্রিম কোর্টে, দেখতেই পাওয়া যাচ্ছে। দাদা, আপনার ছোট বাচ্চা বাড়িতে, এই যাদের এই দুর্নীতি, দেখুন প্রত্যেকের বিরুদ্ধে আমি কি করবো স্যার? ম্যাডাম, কার দুর্নীতি আমি কিছু বলতে পারবো না। আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, আমি কিচ্ছু করিনি। আমি আপনার এসে আমি সবকিছু ডকুমেন্ট দেখিয়ে দেবো। আমার তার কোনো দাম থাকলো না। আমি জানি না এটা কি বিচার? আমি একটা 10 জনের মধ্যে আমি একজন চোর সাব্যস্ত হয়েছে, বাকি 9 জনের মধ্যে যদি থাকতে পারে সবাইকে মেরে ফেললাম। এটা বিচার? এটা বিচার? আমি সততার কোনো দাম থাকলো না, এটাই আজকে মনে করছেন? এটাই সারা জীবনের পরিশ্রম, সারা জীবন। আমি আমার স্কুলে, আমি আমার কলেজে সেকেন্ড টপার ছিলাম, গ্র্যাজুয়েশনে পার্ট 3-তে আমি ফার্স্ট টপার ছিলাম, রেগুলারে মাস্টার্স করেছি। আমার টোটাল 60% আপ নাম্বার আছে মাধ্যমিক থেকে, এর অবধি নাম্বার বলে দেবো আমি কি লেভেলের স্টুডেন্ট। হাইকোর্ট বলেছিল দুর্নীতি ছিল এই প্যানেলে, সুপ্রিম কোর্টও কিন্তু আজকে সেই কথাই বলেছে। ধরতে পারতো, আমরা কি করলাম? আমার বিরুদ্ধে দুর্নীতি নেই তো, আমরা কি দুর্নীতি করলাম? রাজ্য সরকারকে কিছু বলবেন না? রাজ্য সরকারকে কিছু বলবেন না? আমার ফ্যামিলি নেই, আমার মা বাবা, আমার ছেলে বাবা আছে, বউ বাচ্চা, আমার কি হবে? আমি এটা তো সরকারের কাছে কিছু আবেদন করবে। আমি আবেদনের জায়গা দিন, আমি কি করে বাঁচবো আমি সেটা ভাবছি তো। আমার জীবিকা কাটা হয়নি, আমার আত্মসম্মান, সারা জীবনের পরিশ্রম হচ্ছে একাডেমিকে 35 পেয়ে সারা জীবনে পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে রাত জেগে পড়তে হয়েছে। এখানে যথেষ্ট মেধাবী ছাত্ররা আছে, তাদের মধ্যে আমি একজন। সারা জীবন পরিশ্রম করেছি, তার রেজাল্ট পেয়েছি। আর প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম, আমি ইন্টারভিউতে পাইনি। আমি ইন্টারভিউতে গিয়ে আটকে গেছিলাম, ওয়েট লিস্টে ছিলাম প্রাইমারিতে। তারপর এখানে 11-12 ওয়েট লিস্ট ছিলাম, 9-10 প্যানেল ছিলাম, সেখানে পেয়েছি। চাকরি করেছে, প্রাইমারি চাকরি, একটা সরকারি চাকরি ছেড়েছে, আরেকটা সরকারি চাকরি পেয়েছিল, যায়নি। আমি প্রাইভেট কলেজে পড়িয়েছি, নিজে যোগ্যতা পেয়ে প্রাইভেট কলেজে 2 বছরের উপর 3 বছর চাকরি সব মিলিয়ে। যাদের জন্য এই অবস্থা, তাদেরকে কি বলবেন চাকরি হারিয়ে? যোগ্যতা স্যার চাকরি করেছি, মাথা উঁচু করে কেউ বলতে পারেনি স্যার কোনো অ্যালিগেশন আছে, কোনো দুর্নীতি করেছি। দুর্নীতির জন্য এই অবস্থা আপনাদের হলো, চাকরি হারাতে হলো, তাদেরকে কি বলবেন? আমি নিজে কি বলবো বলতে পারছি না, আপনি জিজ্ঞাসা করছেন। আমি জানি না আমার কালকে সূর্যটা কি হবে, আমি জানি না। করবেন সেটাই কিন্তু ভেবে তারা পারছেন না। তারা তাদের বক্তব্য, তারা নিরাপরাধ, তারা
সততার সঙ্গে কাজ করেছেন, তারা পরীক্ষা দিয়েছেন, চাকরি করেছেন এবং সেই ছবিটা একটু দেখতে চাইবো নাজিয়া, ছবিটা একটু দেখতে চাইবো। যারা এই মুহূর্তে একেবারে ভারাক্রান্ত, যারা শোকে ভেঙে পড়েছেন বলা যেতে পারে, চাকরি হারিয়ে জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে, ছবিটা একটু দেখতে চাইবো নাজিয়া। এবং এরই সঙ্গে আমরা নিউজ রুমেও চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি। ষষ্ঠী সুপ্রিম কোর্ট এখনো এই রায়ের সঙ্গে ঠিক কি কি বলেছে, এবং কোন কোন ক্ষেত্রে জানা যাচ্ছে সূত্র মারফত বেতন ফেরতের কথাও নাকি বলছে সুপ্রিম কোর্ট। তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে এবং শিক্ষা ব্যবস্থা এবার চলবে কি করে? 26,000-এর কাছাকাছি ষষ্ঠী। আমরা খবর করতে গিয়ে দেখি এমন অনেক স্কুল আছে যেখানে টিচার নেই, পড়ুয়া আছে, টিচার না থাকার জন্য পড়াশোনা হয় না, সেখানে ক্লাস হয় না, একজন টিচার হয়তো গোটা স্কুল সামলাচ্ছে। তাহলে কি দাঁড়াবে শিক্ষা ব্যবস্থা? দেখো, এখানে অনেকগুলো বিষয় উঠে আসছে। তার কারণ 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল তো বাতিল করেছে। তার পাশাপাশি এই যে 26,000 যে নিয়োগ হয়েছিল, সেই সম্পূর্ণ 26,000 নিয়োগটাই কিন্তু দুর্নীতি করা হয়েছে, এমনটাই পর্যবেক্ষণ শুধু নয়, যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, সেই নির্দেশে ছত্রে ছত্রে উল্লেখ করা হয়েছে কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, এবং শুধু তাই নয়, বড় আকারের দুর্নীতি হয়েছে। এবং সেই দুর্নীতির মধ্যে দিয়েই এই 26,000 চাকরি মূলত দেওয়া হয়েছিল। এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু তাদের গা থেকে এই দায় তারা ঝেড়ে ফেলতে পারে না। তার কারণ যেহেতু তারা সুপারিশের ভিত্তিতে চাকরি দিয়েছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কেন তাদের কাছে যে সুপারিশপত্র এসেছিল সেই সুপারিশপত্র যাচাই করলো না। এবং শুধু তাই নয়, আজকে সুপ্রিম কোর্ট এই 26,000 চাকরি বাতিলের ক্ষেত্রে আরও বেশ কিছু উল্লেখযোগ্য নির্দেশ রয়েছে, যার মধ্যে 3 মাসের মধ্যে যারা চাকরি করছিলেন, যাদের চাকরি বাতিল হয়ে গেছে, প্রত্যেকের পাই টু পাই পয়সা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ এতদিন ধরে যে বেতন তারা পেয়ে এসেছিলেন, সেই বেতন সম্পূর্ণরূপে ফিরিয়ে দিতে হবে। ফলে একদিকে চাকরি হারিয়েছে, সেই দিকে যেমন একটা বড় ধরনের কিন্তু এক সমস্যার মুখে যেমন পড়তে হয়েছে, তার থেকে বড় কথা দীর্ঘ সময় এই যে চাকরির টাইমে তারা বেতন পেয়েছে, সেই বেতন ফিরিয়ে দিতে হবে। এক প্রকার এই 26,000 পরিবারের মাথার উপর কিন্তু আকাশ ভেঙে পড়ার মতন। তার কারণ যেভাবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তবে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে অনেক সুযোগ দিয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে। বারংবার কিন্তু তারা বলেছে এক্ষেত্রে আপনারাই সিদ্ধান্ত নিন, আপনারাই ঝাড়াই বাছাই করুন, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এই বিষয়টা সামনে আপনারা নিয়ে আসুন। কিন্তু এই দায় তারা কিন্তু নিতে চায়নি। তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের প্রথম থেকে যে পর্যবেক্ষণ ছিল, এবং আজকে একেবারে 3রা এপ্রিলে এসে, অর্থাৎ 2024-এর একেবারে গোড়া থেকে মামলা যেমন শুনানি শুরু হয়নি, শুরু হয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে থেকে, যে মাফ করবে লোকসভা নির্বাচনের আগে থেকে। এবং সেই তারপর থেকে একের পর এক সময় এই সুপ্রিম কোর্টে যখন মামলা শুনানি হয়, এবং শুনানিতে আমরা বারংবার দেখেছি যে সুপ্রিম কোর্টে একের পর এক পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণে সিবিআইয়ের পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আমরা বলতে শুনেছি যে এই যে 26,000 যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ সম্পূর্ণভাবে অবৈধ। এবং শুধু তাই নয়, এখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়নি, অর্থাৎ কিনা যেখানে ওএমআর সিট যেখানে করা হয়েছে, র্যাঙ্ক জাম্প করা হয়েছে, সাদা ওএমআর সিট জমা দেওয়া হয়েছে, সেই কারণে সেই তথ্য এসএসসি তারা জমিয়ে রাখেনি। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই সেইগুলোকে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। এমন একটা সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে যাদেরকে টেন্ডার মারফত ডাকা হয়নি, তাদের ইচ্ছে তাদের চয়েস অনুযায়ী তারা একটা কোম্পানিকে বরাদ্দ দিয়েছিল। এতগুলো প্রশ্ন, কিন্তু সবথেকে বড় প্রশ্ন স্মৃতি এই মুহূর্তে যে এই 26,000 শুধু। ষষ্ঠী, তোমাকে একটু বিরত করছি। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, তাহলে এই চাকরি বাতিল যাদের হলো তাদের তো আর কোনো পথ নেই, এই রায় তো চূড়ান্ত রায়। এই চূড়ান্ত রায়, এর উপর আর কি আছে? এটা চূড়ান্ত রায়, সব বাতিল হলো। যেটা হওয়া স্বাভাবিক ছিল সেটাই হয়েছে। এত বড় দুর্নীতিকে কখনো আদালত মেনে নিতে পারে না। কিন্তু আপনি আরো ভালো বলবেন যে আইনের ভাষায় তো আমরা শুনেছি যে অপরাধীরা ছাড় পেলেও নিরপরাধ যেন একজনও সাজা না পায়। এর মধ্যে অনেকেই তো এই ধারণাটা আপনাদের ভুল। সেটা হচ্ছে কোনো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। আচ্ছা, এটা তো ক্রিমিনাল মামলা নয়, এটা চাকরি দুর্নীতির মামলা। চাকরি দুর্নীতির মামলা যদি দুর্নীতি প্রয়োগের মধ্যে দুর্নীতি থাকে, সেক্ষেত্রে সবাই বাতিল হয়। কিন্তু সেটা
হ্যাঁ, কিন্তু সেটা পুরো প্যানেলটাই কি দুর্নীতি, মানে তার মধ্যে পুরো প্রসেসটাই তো দুর্নীতিগ্রস্ত। পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায় তাকে হস্তক্ষেপ করেনি, ওই সমস্ত প্রসেসটাই বাতিল হয়ে গেছে। কিন্তু বিকাশ রঞ্জন বাবু, আপনি যেহেতু এই রাজ্যেরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষা ব্যবস্থায় তো একটা বিশাল বড় আঘাত। এটা কোনো অপরাধকেই অবশ্যই আমরা মানব না, হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের রায়ও এবং শিরোধার্য, কিন্তু শিক্ষা ব্যবস্থা তো ভেঙে পড়বে এরপর। এই করেই তো আপনারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, লালন পালন করেন, তাই না? চোর চুরি করে চোরা পড়লে তাকে কিছু করে না, পরিবারটাই ভেঙে পড়বে। প্রজন্মকে নষ্ট করে দিচ্ছিল এরা, সেটা আপনাদের মাথায় নেই, মাথায় থাকে না। আপনারা দুর্নীতিকে লালন পালন করার জন্য এই সমস্ত কথা বলেন যারা বলেন। না বিকাশ রঞ্জন বাবু, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু অনেকেই তো দাবি করছেন যে তারা যোগ্য, এক ধরনের প্রশ্রয়। আচ্ছা, অনেকেই তো দাবি করছেন যে তারা যোগ্য, তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা সঠিকভাবে চাকরি পেয়েছেন, তো যোগ্য অযোগ্য বাছার কি কোনো উপায় ছিল না? তাদের বোঝা উচিত যে তারা একটা দুর্নীতিমূলক সরকারকে লালন পালন করছেন, সেটাও মাথায় রাখা উচিত। বেশ, মানে পুরো বিষয়টাই অবশ্যই একটা জায়গায় কিন্তু দায়টা সরকারেরই। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু কথা বলার জন্য। কোনো দুর্নীতিকেই মানা যায় না, সেখানে যদি একজনও থাকে অপরাধী, সেই জায়গাতে তাকে শাস্তি দিতে গিয়ে পুরো প্যানেলকে একেবারেই বাতিল করতে হবে। অর্থাৎ আইনের ভাষাতে বিভিন্ন ধারাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সেটা বিচার করতে হয়, সেটাই হয়েছে। আইনের ভাষা ঠিক কি বলছে, আইন কি ভাবছে, সেটাই আমরা জানলাম বিশিষ্ট আইনজীবীর কাছ থেকে। আমরা আবারও চলে যাব, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী, যেটা বলছিলে। দেখো, শুধু এসএসসির ক্ষেত্রে বলা যায় না, আমরা যদি প্রাইমারির ক্ষেত্রেও দেখি, সেখানেও কিন্তু বড় সড়ো দুর্নীতি, একের পর এক দুর্নীতির অভিযোগ। এবং শুধু তাই নয়, কনস্টেবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বারবার দুর্নীতির অভিযোগ এসছে। এবং যেখানে যোগ্যরা, যারা এ রাজ্যের, যারা সত্যি মেধা যোগ্যতা, তারা অর্জনের যোগ্যতার মেধার ভিত্তিতে যারা চাকরি পেতে পারতেন, তারা আজকে কলকাতার রাজপথে বসে আছে। এবং তারা ঝড় জল বৃষ্টি মাথায় করে নিয়ে কেউ 700 দিন, কেউ 800 দিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। এবং শুধু এ রাজ্যের কোনো একটা অংশে না, উত্তর চব্বিশ পরগনা হোক বা দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি থেকে মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন অংশে কিন্তু দেখা গেছে একের পর এক অভিযোগ এবং জেলাভিত্তিক অভিযোগ এসছে, যেখানে একটার পর একটা দুর্নীতির অভিযোগ এসছে। কলকাতা হাইকোর্ট একের পর এক নির্দেশ দিয়েছে যে একের পর এক এই দুর্নীতি, এবং সেই দুর্নীতিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে বারবার রাজ্য সরকার, এবং বারবার মুখ থুবড়ে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এবং শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো আরও দিন দিন যেদিকে এগোচ্ছে, আগামী ভবিষ্যতের অর্থাৎ আগামীর প্রজন্মরা তারা কোন পথে এগোচ্ছে, তারা কিন্তু এখনো পর্যন্ত স্থির করতে পারছেন না। তার কারণ শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডে এক প্রকার জল ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি। তার নাহলে এই 26,753 জনের যে চাকরি দিল 2016 সালের প্যানেল ধরে, এই 25,753 জনের তাদের মেধা কোন জায়গা থেকে তাদের মেধা নির্ধারণ করা হলো? এবং যারা আন্দোলন করছে তারা বারবার দাবি করছে যে তারা মেধা হওয়ার সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। কারা চাকরি করছেন? যারা 8 পাস করে আজকে ক্লাস 10-এর ছাত্রছাত্রী পড়াচ্ছেন, যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে তারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী পড়াচ্ছে। তাহলে বুঝে নিতে হবে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান ঠিক কোন জায়গায় গিয়ে পড়ছে। সরকারি স্কুলগুলোতে যেখানে প্রায় ঢুকছে, যে কোনো দিন তালা লেগে যেতে পারে সরকারি স্কুলগুলো। এরকমও কলকাতা শহরে বহু স্কুল রয়েছে যে স্কুলে অবশ্যই ছাত্রছাত্রীর সংখ্যা এবং শিক্ষকের নিরিখে সেখানে যদি আমরা শতাংশের বিচার করি, সেই শতাংশ একেবারে তলানিতে এসেছে। কিন্তু যেহেতু গ্রুপ ডি এখানে রয়েছে, যে স্কুলে গ্রুপ ডির যারা ঘন্টা বাজায়, যারা খাতা এই ঘর থেকে সেই ঘরে নিয়ে যায়, তাদের চাকরি বাতিলের অসুবিধা দেখো একটা পড়তে হবে। যখনই একটা সিস্টেমের জায়গা থেকে আসে এবং সিস্টেমের খানিকটা যখন বদল হয়, তখন কিছুটা হলেও সে সমস্যা তৈরি হয়। তবে যদি এসএসসির এই 2016 সালের প্যানেল বাতিল হয়ে যায়, এক্ষেত্রে নতুন করে যারা অবশ্যই যোগ্যতার নিরিখে যারা চাকরি পাবে, অবশ্যই সেই জায়গাটা তারা
পূরণ করতে পারবে। কিন্তু এই 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার পরেও যেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ যেভাবে পর্যবেক্ষণে বলেছিল যে এই চাকরি বাতিলের কারণগুলো হাইকোর্ট বিশ্লেষণ করেছিল। তোমাকে আবারও বিরত করছি, কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত কিছু আধিকারিক এবং কিছু শিক্ষক শিক্ষিকার জন্য তাহলে এতগুলো যারা সঠিক পথে চাকরি পেয়েছে তারাও পথে বসলেন? জায়গায় কোনো দুর্নীতি হয়, অর্গানাইজ করাপশন হয়, তো একটা কথাই আছে যে অসৎ যদি অর্গানাইজেশন হয় সেখানে যদি সবাই মিলে দুর্নীতি করে, অর্গানাইজ করাপশন করে, তাহলে কিছু ভালো মানুষ তার মধ্যে পিছবেই। কারণ সিস্টেমটাই তো খুব ধরে গেছে, এন্টায়ার সিস্টেমটাই তো নষ্ট করে দিয়েছে, এন্টায়ার সিস্টেমের মধ্যেই তো গলত। ফলে তো ভালো মানুষগুলো, ভালো ছেলে মেয়েগুলো আজকে তার ভবিষ্যৎ উড়ছে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। এর দায় নিতে হবে তৃণমূল কংগ্রেসকে এবং তার মুখ্যমন্ত্রী। সমুদা, এত সিবিআই তদন্ত হলো, এত তদন্ত হলো, সত্যিই কি যোগ্য অযোগ্য মানে চাল থেকে কাকড় বাছার কোনো উপায় ছিল না? চাইলে তো সদিচ্ছা যদি থাকতো, যদি সদিচ্ছা সরকারের থাকতো তাহলে সরকার তো করতে পারতো। আসলে সবটাই এখন দোষ চাপিয়ে দেওয়ার টেন্ডেন্সি শুরু হবে। এবার দোষ চাপিয়ে দেবে, বলে ভালো মানুষের চাকরিগুলো মামলার জন্য চলে গেল, এইসব বলার যে সুযোগ, সেই সুযোগটা, রাজনীতি করার সুযোগটা তো ছাড়তে চাইবে না। বাংলার ছেলে মেয়েদের যে চাকরি হোক সেটা তো চাইছেন না। যদি চাইতেন তাহলে দুর্নীতি হতো না, চাকরি চুরি হতো না, ধামাচাপা দেওয়ার চেষ্টা হতো না, করাপশন হতো না। এখন যেটা করছেন সেটা মানে যেটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ জিনিস হলো। পুরো দায়ী কি তৃণমূল কংগ্রেস সরকারের? চোরদেরকে প্রশাসনে রেখে চুরিকে মানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কার সরকার ছিল? তৃণমূলের সরকার ছিল। একটা ম্যাসাকার তৈরি করা, একটা সাংঘাতিক রকমের একটা জিওপারডাইজড কন্ডিশন করে দেওয়া, তারপরে সেটাকে ঘেঁটে দেওয়া, এই দায়িত্ব সম্পূর্ণ এই সরকারের। শিক্ষা ব্যবস্থায় তো একটা বড়সড় ধাক্কা। এর আগেও আমরা দেখেছি দুর্নীতি, এবার 16 সালের প্যানেলে এত বড় ধাক্কা এসএসসির। এই মানে আগামী কতগুলো বছর, কত দশক, দুটো প্রজন্ম প্রায় শেষ হতে বসেছে। 2011 সালের পর থেকে একটাও নিয়োগ স্বচ্ছভাবে হয়নি। সেই স্বচ্ছভাবে না হওয়ার পিছনে এই সরকার অর্গানাইজড হতে করাপশন করেছে। নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত চাকরি বিক্রি হয়েছে। সেই বিক্রির দায় এবং দায়িত্ব এই সরকার, প্রশাসন সবাইকে নিতে হবে। ধন্যবাদ সৌম্যদা। আমি আবারও চলে যাব, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। তবে এই রায়ে, যেহেতু সুপ্রিম কোর্টের রায়, সকলকেই তাকে মান্যতা দিতেই হবে, মেনে নিতেই হবে, কিন্তু কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিছু যোগ্য টিচার, তারা যে দুর্নীতির কাছে বলি হয়ে গেলেন বলছেন সকলেই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, যেটা বলছিলে। দেখো, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ না, সুপ্রিম কোর্টের যে চূড়ান্ত রায়, সেই রায় যদি আমরা এক নজরে দেখি সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কিন্তু অনেক কিছু উল্লেখ রয়েছে। এই যে আজকে যারা রাস্তায়, যারা 26,000 অর্থাৎ 25,753 জন যারা রাস্তায় আজকে আন্দোলন করছে, যারা কান্নায় ভেঙে পড়েছেন, এবং সুপ্রিম কোর্ট তাদের কথাও অবশ্য কিন্তু বাদ দেয়নি, তাদের কথাও মাথায় রেখেছে। সুপ্রিম কোর্ট এটাও মনে করছেন যে এই যে 26,000 যে চাকরি বাতিল হয়ে গেল, এবং যারা 2016 সালের যারা প্যানেলে অন্তর্ভুক্ত ছিল সেই সময়, অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়ে গেল, তারাও যদি প্রয়োজন মনে করে আগামীর যে প্যানেল হবে সেই প্যানেলে তারা অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এই যে যারা যোগ্যতার, যারা ধ্বজা ওড়ানোর চেষ্টা করছে, যোগ্যতার যারা ধোঁয়া তুলছে, তারা কিন্তু এরা সুপ্রিম কোর্টের এই রায়ে বিচার ব্যবস্থার উপরে তারা কখনোই প্রশ্ন তুলতে পারে না, কারণ বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হয়। তাই স্বাভাবিকভাবেই যদি এক্ষেত্রে এই যে 26,000-এর জায়গায় যে প্রশ্নটা আজকে সুপ্রিম কোর্ট তুলেছিল যে পুরোটাই কিন্তু দুর্নীতি হয়েছে, এবং দুর্নীতির সাথে এটা বলা হচ্ছে না কিন্তু যারা চাকরি পেয়েছে তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত বা এমন কিছু কিন্তু নয়। সুপ্রিম কোর্ট এটাও বলছে যে যারা মূলত যাদের চাকরি বাতিল হয়ে গেল তাদের জন্য কিন্তু একটা লাইফ লাইন কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে, অর্থাৎ তারা প্রয়োজনে কিন্তু তারা নতুন করে আবেদন করতে পারবেন।
অর্থাৎ এই যে 2016 সালের যে প্যানেলটা সম্পূর্ণ বাতিল হয়ে গেল, এই যে শূন্য পদটা আবার নতুন করে যে তৈরি হলো, এই শূন্য পদে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু যাদের চাকরি বাতিল হয়ে গেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং তারা যদি সত্যি যোগ্য হয় তাহলে অবশ্যই তারা আবার একবার যোগ্যতা প্রমাণ করে তাদের পুনরায় ফিরে আসতে পারবে। এই সুযোগও কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে, এবং শুধু সুপ্রিম কোর্ট আরও বলেছে যে যতক্ষণ না পর্যন্ত এই প্রক্রিয়া চলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেতন তাদের চালু থাকবে। কিন্তু এই যে তারই মাঝে সুপ্রিম কোর্টের আরও যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণটা আরও একবার স্মৃতি একটুখানি অর্ডারের কপিটা না দেখলে অত স্পষ্ট হবে না, কারণ অর্ডারের কপিটা আরও একবার দেখতে হবে, যেখানে সুপ্রিম কোর্টের এই জায়গাটা কিন্তু একটু কনফ্লিক্ট করছে। তার কারণ একদিকে যখন বলছে যে 3 মাসের মধ্যে বেতন ফিরিয়ে দিতে হবে, আবার তার পাশাপাশি আরও একটা জায়গা উল্লেখ করা হচ্ছে যে যতদিন না পর্যন্ত টোটাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ কার্যকর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বেতন দিয়ে যেতে হবে। তাই স্বাভাবিকভাবেই যে টোটাল সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা আরো একবার পর্যবেক্ষণ করার পরে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো হয়তো ছোট্ট ছোট্ট ওয়ার্ড, সেই ওয়ার্ডের কিন্তু অনেক বড় বিশ্লেষণ হতে পারে। তাই দুর্নীতির যে অভিযোগ শুরু থেকে এ রাজ্যে তুলেছে বিরোধীরা নয়, এবং চাকরি যারা যোগ্যতা, যারা ষষ্ঠী তোমাকে একটু বিরত করছি, এই মুহূর্তে শহীদ মিনারে চলে যাবো। আমি আবারও আসবো তোমার কাছে, যে আশার আলোটা রয়েছে সেটা আরো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে দেখতে বলবো এবং সেটা আরো বিশ্লেষণ জানবো তোমার কাছে একটু পরেই। তবে এই মুহূর্তে সরাসরি চলে যাব শহীদ মিনারে, রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, আরো যদি কিছু যারা সেখানে এই মুহূর্তে চাকরি হারানো রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, যদি তারা কথা বলতে পারেন। একেবারে তারা কান্নায় ভেঙে পড়েছেন, তার কারণ তাদের যে রায় আজকে ঘোষণা হয়েছে সেই রায়ে তারা আজকে সবকিছু হারিয়ে ফেলেছেন। মানুষ কত কষ্ট করে একটা সরকারি চাকরি বিভিন্ন পরীক্ষা দিয়ে পাশ করে প্যানেল হয়, তারপরে ইন্টারভিউ, সমস্ত কিছু পর্যায়ে পাশ করে তারপরে গিয়ে চাকরি পায়, এবং বিগত কয়েক বছর ধরে চাকরি করছেন তারা, 6 বছর ধরে তারা চাকরি করছেন, কিন্তু আজকে তারা চাকরি হারা, মানে চাকরিরত থেকে চাকরি হারায় পরিণত হয়েছেন। আর এই কষ্ট তাদের কিভাবে সামলাবেন তারা, সেটা নিয়েই কিন্তু তারা এখন চিন্তিত। অনেকের লোন আছে, অনেক কারো বাড়ি মর্গেজ আছে, কারো বাড়িতে তিনিই একমাত্র আর্নিং মেম্বার ছিলেন, কিন্তু এখন সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় কি হবে ভবিষ্যৎ তাদের, সেই নিয়ে তারা দিশাহারা। আমরা কথা বলবো চাকরি প্রার্থীদের সঙ্গে। এই রায়, আপনারা তো এই রায়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু এই রায় যে আপনাদের সমস্ত কিছু কেড়ে নেবে সেটা তো কখনোই আশা করেননি হয়তো। দেখুন, এই রায়ে আমাদের মানে সম্পূর্ণ জীবন এক কথায় বিপর্যস্ত, আমাদের নিজেদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি যে বললেন আর্নিং মেম্বার, আমি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার, আমার উপরে 5টা মানুষ, আমার কন্যা, আমার স্ত্রী, মা, পিতা, মাতা প্রত্যেকে নির্ভর, আমি একমাত্র। এবং আমি যে শুধু এই নিরিখে নয়, আমি যোগ্যতার বলে নিজে চাকরি পেয়েছি। আমার মানে বলতে গেলে বিএ অনার্সে ফার্স্ট ক্লাস, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস, এমএতে ফার্স্ট ক্লাস, সমস্ত কিছুতে আমার কিন্তু ফার্স্ট ক্লাস আছে। বিএড করেছি রামকৃষ্ণ মিশন থেকে, তারপরে পরীক্ষার নিরিখে মানদণ্ডে আমরা এসেছি। আজকে 6 বছর হয়ে গেল, 6 বছর পরে চাকরি করেছি, তারপরে আজকে আমরা দিশেহারা। তাহলে আমাদের জীবন আজকে বিপন্ন। আমাদের কিন্তু সবথেকে বড় কথা, আমরা যে অযোগ্য তার কিন্তু কোনো প্রমাণ, এমনকি ভারতবর্ষের সর্বোচ্চ যে বিচার ব্যবস্থা সিবিআই, সেও কিন্তু দিতে পারেনি। কিন্তু হাইকোর্টে বলা হয়েছিল যে এই প্যানেলে দুর্নীতি আছে, সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই রায়দানের সময় বলা হলো, কি বলবেন? না, প্যানেলে দুর্নীতি আছে, এই দুর্নীতি মুক্ত করার দায়িত্ব কি আমাদের? সর্বপ্রথম তার জন্য সিবিআই আছে, প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, দায়িত্বটা তো তাদের। পরীক্ষা নিয়েছে রাজ্য সরকার, এসএসসি অফিস, তাদের দায়িত্ব। আজকে তাদের ব্যর্থতা আর আমাদের জীবনের সংশয়, এটা হবে কেন? এটা কেন হবে? তাদের ব্যর্থতাকে ঢাকতে আমাদেরকে বলি দেওয়া হবে? আমাদের গলার উপর চাপ দিয়ে আজকে রাজনীতি হবে? আজকে কি মানে টিএমসি বলুন কি বিজেপি বলুন, আমরা প্রত্যেকে তো এই রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করবে। কিছুই আজ হারিয়ে আপনারা আজ বিপন্ন বলা যেতেই পারে। আরো আছেন এখানে চাকরি প্রার্থী, তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, কি এখন এমন একটা পরিস্থিতি যেখানে কিন্তু তোমাকে একটা ছোট্ট পয়েন্ট জানিয়ে রাখি, যেটা ষষ্ঠী একটু আগে আলোচনা করছিল, যে বাড়ি থেকে, যে দেশে বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি কালো টাকা উদ্ধার হয়, সেই দেশের বিচার ব্যবস্থা বিকিয়ে গেছে। এটা আমরা আগে প্রমাণ পেয়েছি, আজকে আবার প্রমাণ পেলাম যে ওনারা বিচার করতে না পেরে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য এইরকম একটা রায় দিলে।
আমি কথা বলার চেষ্টা করব, আছেন অনেকেই। কতটা আজকে অসহায় মনে হচ্ছে? পায়ের তলায় মাটি নেই। আপনি কোন স্কুলে শিক্ষকতা করছেন? আমি শক্তিগড় হাই স্কুল, কলকাতা। আমি এসেছি বীরভূম থেকে। আমার 6 বছর হয়ে গেছে চাকরি করা। কতটা নির্ভর ছিলেন এই চাকরি? আপনার পরিবার কতটা নির্ভর? একটা চাকরি যে শুধুমাত্র পরিবার তো নির্ভর ছিল, আমি নিজে নির্ভরশীল এই চাকরিটার উপর। এই চাকরিটার জন্য আমার নিজের পায়ের তলায় মাটি আছে। আর এই চাকরিটা তো একদিনে একটা পরীক্ষার জন্য হয়নি, তার জন্য আমাকে ছোটবেলা থেকে পড়াশোনার সঙ্গেই থাকতে হয়েছে, সব কিছু স্যাক্রিফাইস করে। তার মূল্য এইভাবে পেলাম। এইভাবে আমার রাজ্য, আমার দেশ, আমাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এইভাবে দিল। চাকরি তো গেলই, তার পাশাপাশি এই যে মানে একটা মানুষের একটা বাঁকা নজর যে এদের চাকরি গেছে, মানে একটা সম্মানও কি হারালেন? সেটা তো 100 বার। সম্মানটাই বা কি গেল, আর সমাজেই বা কি বার্তাটা গেল? যারা আমাকে দেখে এরকম জায়গায় পড়াশোনা করছে, বাবা পড়াশোনার পিছনে খরচ করছেন, কলেজের ফিস, টিউশন ফিস, যারা দেখে, যারা ইন্সপায়ার হয়েছে আমাকে দেখে ছোটরা, এবং এখনো হয়ে যাচ্ছে, তাদের কাছে কি বার্তাটা গেল? সমাজের কাছে কি বার্তা গেল সেই প্রশ্নই কিন্তু এখন। তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো, যেটা একটু আগেই ষষ্ঠী জানাচ্ছিল, যে সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ে কিন্তু কিছু আশার আলো এখনো আছে, মানে সবটা শেষ হয়নি। এর পরবর্তীতে তুমি একটু এই পয়েন্টটা নিয়ে কথা বলো, যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সময় এটাই বলছে যে যারা যোগ্য বলে দাবি করছেন তাদের হাতে, যেহেতু দুর্নীতিটা অনেকটা বড় মাপের, যেহেতু যোগ্য অযোগ্য পৃথক করা গেল না, সেহেতু যারা যোগ্য বলে দাবি করছে তারা পরবর্তী প্যানেলে আবারও আপিল করতে পারেন। এই যে শূন্য পদ তৈরি হলো 26,000, প্রায় 25,753, প্রায় 26,000, তারা এই শূন্য পদে পরবর্তী প্যানেলে আপিল করতে পারেন। যারা যোগ্য বলে দাবি করছেন তাদের কাছে তো সমস্ত কিছু যোগ্য ডকুমেন্টস রয়েছে, প্রুফ রয়েছে, সেই প্রুফ দেখে মানে তাদের কাছে তো কনফিডেন্সটা আছে। অবশ্যই যারা দুর্নীতি পরায়ণ তারা নিশ্চয়ই করতে যাবেন না। তো এই আশার আলোটা কিন্তু সুপ্রিম কোর্ট এখনো দিচ্ছে, যোগ্য বলে যারা দাবি করছে তারা উপযুক্ত তথ্য ডকুমেন্টস নিয়ে পরবর্তী প্যানেলে শূন্য পদের জন্য আপিল করতে পারেন। এটাও একটু জানাও ওদেরকে। যারা যোগ্য তারা পরবর্তী প্যানেলের জন্য আপিল করতে পারেন, আবেদন জানাতে পারেন, কারণ এই যে শূন্য পদটা তৈরি হলো তাতে আবার আবেদন জানাতে পারা যাবে। কি বলবেন? এত বছর চাকরি করলাম, তার তো একটা বেনিফিট রয়েছে, সেইগুলোর কি হবে? আমার বয়সটা ফেরত দিতে পারবে যে বয়সে আমি চাকরিতে জয়েন করেছিলাম? আমার সময়টা কি আমি ফেরত পাবো? সুপ্রিম কোর্টে বলেছে যে যারা যোগ্য তারা আবার আপিল করতে পারবে, আবেদন করতে পারবে, এই একটা আশার আলো দেখানো হয়েছে। কি বলবেন? দেখুন, একটা রায় যখন বেরিয়ে গেছে তখন তো সব কিছু বিবেচনা করেই করেছে, তো সেখানে দাঁড়িয়ে আবার অ্যাপিল করবো, আবারও যদি সেই একই অর্ডার বজায় থাকে, যদি রেড মার্ক করে দেওয়া থাকে যে 2016 এই জিনিস হয়েছিল, এবং আবার যদি যারা পেল না তারা বলবে আবার 2016 ক্যান্ডিডেটরাই কেন পাচ্ছে, এই প্রশ্ন আবার উঠতে পারে। জানি না, মানে আসলে দিল্লিতে আমাদের নেতৃত্ব অনেকে রয়েছে, তারা আসুক, তারা আসলে পরে আমাদের যারা লয়ার রয়েছে জাজমেন্ট কপিটা পুরোটা পড়া হোক, পড়ার পর আবার আমরা সবাই একত্রিত হয়েই আছি, যারা আমরা বৈধ, যারা আমরা যোগ্যতার সাথে পেয়েছি, তারা সবাই আমরা একত্রিত হয়েই আছি, আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নেব। এবার ঐক্যতার সাথে কিন্তু লড়াই চলবে। তুমি আরো কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করো পরবর্তী সময়ে এই পয়েন্টের ওপর, যে আশার আলো এখনো কিন্তু তাদের আছে, এখনই হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থা নয়, কারণ তারা যোগ্য, তারা তো জানেন, তাদের তো ভয় নেই, তাদের আত্মবিশ্বাস আছে। আমি চলে যাব এই পয়েন্টটা আরো একটু ভালোভাবে বুঝতে। নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, প্লিজ তোমার কাছে আরো একটু আবেদন থাকবে যাতে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের কাছে ভুল ধারণা না পৌঁছয়, যাতে এতগুলো যোগ্য প্রার্থী আর কি যারা চাকরি করেছেন এতদিন, যারা দাবি করছেন যারা যোগ্য প্রার্থী, তারা যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের আশার আলো দেখাতে এই পয়েন্টটাকে আরো একটু বিস্তারিতভাবে তোমার কাছে জানার চেষ্টা করব। প্রথমেই যে একথা অবশ্যই আমি বলতেই হবে, তার কারণ বিচার ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, এই যে 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, অবশ্যই এটা তাদের জন্য দুর্ভাগ্যজনক নয়, তাদের কাছে এই বিষয়টা তাদের কাছে মেনে নেওয়া কঠিন হয়ে যাবে। যারা 6-6টা বছর, কেউ 5 বছর যারা দীর্ঘ সময় চাকরি করে এসেছেন, তাদের কাছে অবশ্যই আজকের দিনটা কিন্তু তারা সারা জীবন মনে রাখবেন। তবে বিচার ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তারা আজকে তুলছেন, বিচারপতি সম্পর্কে যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো যে এই বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই 2024 সালে তৎকালীন একেবারে শেষ দিকে আমরা যদি বলি, অর্থাৎ 2024-এর গোড়াতেই
কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে একটি মেয়েকে ডেকে পাঠিয়েছিলেন তার এজলাসে, এবং সেই ভরা এজলাসে মামলার শুনানিতে আমি নিজে স্বয়ং সেদিন উপস্থিত ছিলাম। এবং সেই মেয়েটি, যার নাম সোমা দাস, যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু তারপরে তার যোগ্যতার নিরিখে তিনি চাকরি পাননি। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই সোমা দাসের চাকরির জন্য সুপারিশ করেছিল নবান্নকে, এবং সেই সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার সেই সোমা দাসের চাকরি দিয়েছিল। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে সেই সোমা দাস কিন্তু তিনি জানিয়েছিলেন একদিকে রাজ্য সরকার এবং অবশ্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে বা তার যে এই ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জন্য তার নিয়মিত যে মেডিসিনের খরচা, যেটা তার পরিবার, দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোমা দাসের কথা সুপ্রিম কোর্ট ভোলেনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একথা বলেননি যে এই 26,000 অর্থাৎ 25,753 জনের মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত যার নাম সোমা দাস, তার চাকরিটা কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। এবং এটাই হচ্ছে বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থা অবশ্যই যা একেবারে তা চোখে কাপড় বেঁধে তারা বিচার করে, কিন্তু সেই বিচারেও কিন্তু একজনও যাতে কোনো নিরপরাধ শাস্তি যাতে না পেয়ে যায়, সেটাও কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই দেখা হয়। তাই বিচার ব্যবস্থা নিয়ে যারা আঙুল তুলছে তাদেরকে আরও একবার বলবো যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ যেমন বহাল রেখেছে, 25,753 জনের চাকরি বাতিল করেছে, কিন্তু কলকাতা হাইকোর্ট এই সোমা দাসের কথা উল্লেখ করেনি। কিন্তু সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, তারা কিন্তু নজর রেখেছে, তাদের নজর ঘোরেনি, তাই সোমা দাসের চাকরিটা বহাল রেখেছে শীর্ষ আদালত। একেবারেই ষষ্ঠী, এবং এরই পাশাপাশি আরো ভালো করে একদম জাজমেন্টের পুরো কপি তারা বলছেন যে হাতে এলে পরবর্তী পদক্ষেপ করবেন। তবে সত্যি এরপর কি আর কোনো আইনি পথ খোলা রয়েছে? আইনজ্ঞরা কি বলছেন? ভারতবর্ষের বিচার ব্যবস্থায় একেবারে যদি ধাপ অনুযায়ী আমি বলি, অর্থাৎ সিঁড়ি যদি বলা হয়, এক্ষেত্রে নিচে অর্থাৎ লোয়ার কোর্ট, অর্থাৎ সেই লোয়ার কোর্ট থেকে অর্থাৎ নগর দায়রা থেকে জেলা থেকে রাজ্যের শীর্ষ আদালত, এবং রাজ্যের শীর্ষ আদালত থেকে দেশের শীর্ষ আদালত, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। তবে অনেক সময় আমরা দেখেছি বিচার ব্যবস্থা এটাও একটা অংশ, একটা পার্ট, যে রিকলিং করা যায়, অর্থাৎ অর্ডার রিকলিং করা যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আগামী ভবিষ্যতে এই মামলার ভবিষ্যৎ দিয়ে একেবারে অনিশ্চয়তায় চলে গেছে, কথা বলার অপেক্ষা রাখে না। এবং এই 26,000 ভবিষ্যতের কিন্তু অনিশ্চয়তায় চলে গেছে, তারও সে কথাও কিন্তু স্পষ্টত মনে রেখে সুপ্রিম কোর্টে আজকে যেহেতু চূড়ান্ত রায় দিয়েছে, এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই রায় যখন দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে এই মামলা আর সুপ্রিম কোর্টে শুনানির কোনো যে জায়গা নেই, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল। এখন দেখার বিষয়, এই যে 25,753 জনের যে চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, সেই বাতিলের জায়গায় তাদের কিন্তু আরও একটি জায়গা দিয়েছে। যারা আজকে বলছে 5 বছর 6 বছর তাদের বয়স পেরিয়ে গেছে, সুপ্রিম কোর্ট কিন্তু তার নির্দেশনামা এটা বলে দেয়নি যে আজকে আপনার 18 থেকে প্রায় 26 বছর হয়ে গেছে, আপনি কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্ট কিন্তু সেই জায়গাটাও তাদের দিয়ে রেখেছে। 6 বছর হয়তো তাদের বয়স বেড়ে গিয়েছে, কিন্তু সেই 6 বছর আগের যে পরীক্ষা, সেই পরীক্ষায় তারা এই দীর্ঘ সময় 6 বছর চাকরি করেছে। আগামীতেও তারা যদি চাকরি বহাল রাখতে চায়, তাহলে অবশ্যই তারা পরীক্ষায় বসবেন, পরীক্ষায় দেবেন। এবং এই সুপ্রিম কোর্ট এই জায়গাগুলো তো তাদের জন্য দিয়ে রেখেছে। এবং যেখানে রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনকে বারবার যখন সুপ্রিম কোর্ট বলেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার, চূড়ান্ত নির্দেশ দেওয়ার আগেও বলেছে, এক্ষেত্রে যোগ্য অযোগ্য নিরিখে নির্বাচিত করতে হবে, অর্থাৎ নির্ধারণ করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। সেটা যখন নির্ধারণ করা জায়গা দেওয়ার পরেও সেই জায়গা তারা নেয়নি, তাহলে এই দায় বিচার ব্যবস্থার উপরে নেয়, এই দায় কাদের উপরে পড়ছে তা অবশ্যই মানুষ বলবে। একেবারে আপাতত ধন্যবাদ ষষ্ঠী, এবং পরবর্তী সময়ে পুরো জাজমেন্ট দেখার পর এবং আইনজ্ঞদের সঙ্গে কথা বলার পর পুরো বিষয়টি আরও ভালো বোঝা যাবে তখন। তবে আপাতত একটু বলা যেতেই পারে, ঘোষিত রায় যা বলা হয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। 2016 সালের এসএসসি পেয়ে যারা চাকরি করেছিলেন, এবং তাদের ক্ষেত্রে তাদের নিয়োগ প্রক্রিয়াতেই গন্ডগোল রয়েছে। নিয়োগ প্রক্রিয়াতেই যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে আরও একবার পারবেন শীর্ষ আদালত এও জানাচ্ছে। অর্থাৎ পুরো আশার আলো যে একেবারেই নিভে গেছে এমনটা নয়।
কিন্তু যেহেতু প্রক্রিয়াতেই গলদ রয়েছে এবং যেহেতু যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি, একথাও বলতে ভোলেনি সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য সম্ভব হয়নি, অর্থাৎ পুরোটাই যে দুর্নীতিগ্রস্ত এমনটা কিন্তু সুপ্রিম কোর্টও বলেনি। বলেছে যেহেতু সম্ভব হয়নি যোগ্য এবং অযোগ্য, তাই যারা যোগ্য তারা পরবর্তী প্যানেলে আবারও আপিল করতে পারবেন, সেই একটা অপশন কিন্তু দুর্নীতির সাথে যুক্ত থাকে। আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসেছি, এই যে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের, এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আম দুর্নীতি করেছে। আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা, নাম বলে দিতে পারি কারা কারা তুলেছে, না আমি নাম বলবো না, এখন সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম, এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি, 29 বছর বয়সে এসে 2012 সালের সেই RLSTর পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর, সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা এক্সামের কথা আপনারা পারবেন তো? মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? বেতন ফেরত আমি জানি না কিসের কথা বলা হয়েছে। পরিশ্রম করেছি, এটা বসে বেতন ফেরত যারা দুর্নীতি করেছে, আমরা তো দুর্নীতি করিনি, আর বেতন ফেরতের প্রশ্নই ওঠে না। আমরা যা সার্ভিস দিয়েছি আমাদের স্কুলে, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে খবর নিন। খাতাও দেখেছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতাও তো আপনারা আমার এখনো আনফরচুনেটলি বলুন, ফরচুনেটলি বলুন, আমার কাছে এখনো আসেনি খাতা, আমি এখনো পাইনি। বাট অনেকেই পেয়েছে, আমার সহকর্মী যারা ছিলেন তারা পেয়েছেন। এখন আমরা কি করব? আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো, আমাদের দোষটা কোথায় বলুন তো? এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধীর শাস্তি না হোক, আমাদের কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে? এর জন্য আমরা কার কাছে যাব? বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে। বাছাই করবে কি করে? যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? যে চোর তাকেই বলছে বাছা হোক। আজ সে সেগ্রিগেশন হয়েছে হয়নি, তার জন্য সিবিআই তার জন্য ডেটা দিয়েছে, মানা হলো না। আমরা কোথায় যাব এখন?